ভারতের শিলিগুড়ি করিডোর বা আমাদের সেই অতি গুরুত্বপূর্ণ চিকেন স্নেক কি সত্যিই বিপদে? বাংলাদেশের রংপুরের গাইবান্ধায় একটি ৮১ ফুটের রামমূর্তি কেন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এলো? কেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা এর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নীল নকশা দেখছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কেন হঠাৎ বাংলাদেশের রংপুরের ওপর নজর রাখছে? এর পেছনে কি আমেরিকার কোনো গোপন ডিপ স্টেট গেম কাজ করছে? আজ আমরা শুধু ইতিহাস নয়, বরং রংপুরের মাটি থেকে ভারতবর্ষের ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনার সেই রোমাঞ্চকর সত্য উন্মোচন করব, যা আগে কেউ কখনো আপনাকে বলে দেয়নি। এতদিন তো আপনি অনেক ভিডিও দেখেছেন, এরকম ধরনের তথ্য আপনাকে কেউ এখন পর্যন্ত দেয়নি। কোথাও যাবেন না, কারণ আজকের এই ভিডিওটি আপনার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দেবে। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনারা দেখছেন জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গাইবান্ধা, এখানে একটি ৮১ ফুটের রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে, এটা আমরা অলরেডি সবাই জেনে গেছি। সেখানকার মৌলবাদীরা হুমকি দিচ্ছে যে ৯০% মুসলিমের দেশে তারা কোনো হিন্দু দেবতার মূর্তি হতে দেবে না। কিন্তু ঘটনাটি কি কেবলই শুধুমাত্র ধর্মীয় বিবাদ? না বন্ধুরা, এই বিবাদ এখন গড়িয়েছে ঢাকা থেকে দিল্লি। মূর্তিটি নির্মাণ করছিল শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। গত ৫ বছর ধরে সাধারণ মানুষ তাদের দানের দ্বারা প্রায় ২০ থেকে ২২ কোটি টাকা সংগ্রহ করেছে। অথচ অভিযোগ তোলা হচ্ছে এই টাকা নাকি ভারত সরকার পাঠিয়েছে বা ভারতবর্ষ থেকে গেছে এই রংপুরের এই মূর্তি নির্মাণের জন্য। এই টাকা পাঠিয়ে নাকি রংপুর দখলের ছক তৈরি করছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে মন্দির কমিটি কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছে। কেন? কারণ ওখানকার কিছু র্যাডিক্যাল মৌলবাদী সংগঠন তাদেরকে এই কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে, যার প্রতিবাদে ঢাকা এবং গাইবান্ধায় হাজার হাজার হিন্দু মশাল মিছিল বের করেছে, সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। যে রংপুরকে আজ ইসলামিক ভূমি বলে দাবি করা হয় বা মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, তার শিকড় কিন্তু অনেক গভীরে। এখানে এই জায়গাতে কিন্তু অনেক হিন্দুদের দেবদেবীর মূর্তি, অনেক মন্দির, অনেক কিছু ইতিহাস এবং অনেক কিছু পুরাণ রয়েছে। সেই বিষয় নিয়েই আমি কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব। কিরকম? দেখুন, রংপুর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ রঙ্গপুরম থেকে, যার অর্থ হলো আনন্দের নগর। এইবার আমি যদি এই রঙ্গপুরম বা আনন্দের নগর এই জায়গাটি যদি মহাভারতে খুঁজে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। কিরকম? আপনারা কি জানেন মহাভারত অনুসারে অর্জুন এবং চিত্তাম্বদা এই রঙ্গপুরমে একান্ত সময় কাটিয়েছিলেন? প্রাচীন শ্লোকে কিন্তু এর একদম পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। আপনি মহাভারতে সার্চ করে দেখে নিতে পারেন, এখন চ্যাটজিপিটির যুগ, আপনি সার্চ করে দেখে নিতে পারেন, এই সম্পর্কে আমার কোনো ভুল নেই। অর্জুন পুত্র বভ্রুবাহন এইখানে শাসন করতেন। এর পরবর্তীকালে মানে অর্জুনের সন্তান হয়, পুত্র সন্তান হয়, তারপরে বভ্রুবাহন কিন্তু এই অঞ্চলে শাসন করে গেছেন। তারপর কি হলো? কামরূপ রাজ্য ও ভক্তি আন্দোলনেও কিন্তু এই রংপুরের নাম রয়েছে। কিরকম? ৪র্থ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত রংপুর ছিল একটা বিশাল কামরূপ রাজ্যের অংশ, যার কেন্দ্র ছিল কামাখ্যা। চীনা পরিব্রাজক হিউয়েনসানের বর্ণনাতেও এই পর্তোয়া নদীর অববাহিকার উল্লেখ রয়েছে।
সপ্তম শতকে রাজা ভাস্কর বর্মণের আমলে এটি ছিল শৈব এবং শাক্ত উপাসনার প্রধান কেন্দ্র। অর্থাৎ সেই ভাস্কর বর্মণের সময়কালে এখানে প্রচুর শিব মন্দির এবং কালী মন্দির নির্মিত হয়েছিল। চলুন এরপরে আসি পঞ্চম থেকে ষোড়শ শতকের সময়ে। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী চৈতন্যদেবের নাম শুনেছেন। নাম শোনেননি এমন কেউ ব্যক্তি বাংলাতে আছে বলে মনে হয় না। শ্রী চৈতন্যদেবের হাত ধরে এখানে বৈষ্ণব আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এটা কিন্তু আমাদের যে আমরা বৈষ্ণব পদাবলী সেখানে দেখতে পাই, যা এই ভূমিকে রাম এবং কৃষ্ণের পবিত্র চারণ ভূমিতে পরিণত করে। সুতরাং ঐতিহাসিকভাবে বা পৌরাণিকভাবে রংপুর যে একটি হিন্দু ভূমি বা কালীক্ষেত্র বা শিবক্ষেত্র এবং রামক্ষেত্র, এ সম্পর্কে কিন্তু আপনি কোনো দ্বিমত পোষণ করতে পারবেন না। চলুন আজকের দিনে আমরা চলে আসি। আজকে যে সমস্ত মৌলবাদী সংগঠন তাদের মৌলবাদের চশমা দিয়ে দেখছেন, তারা আসলে এই মাটির ইতিহাসকেই অস্বীকার করছেন। বাস্তবে কিন্তু এটা নয়। দেখুন, এবার আসা যাক আসল খেলায়। বন্ধুরা, ইসরায়েলের রাষ্ট্রদূত সম্প্রতি দাবি করেছেন যে তারা বাংলাদেশের উপর নজর রাখছেন। কেন? কারণ তাদের মতে বাংলাদেশে হামাস এবং ইসরায়েল বিরোধী জঙ্গি গোষ্ঠীর তৎপরতা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এখানেই ঢুকছে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা। ইলন মাস্ক সাম্প্রতিক একটা ঘটনা ফাঁস করেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে USAID এর ভূমিকার মাধ্যমে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে উগ্রবাদীদের ফান্ডিং করে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করছে। ঠিক যেভাবে গাজা বা ইউক্রেনের যুদ্ধের প্যাটার্ন তৈরি করা হয়েছিল, বর্তমানে বাংলাদেশেও ঠিক সেই প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে। ভারতের একাধিক থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে যে বাংলাদেশের ভেতরে থাকা ভারত বিরোধী শক্তিগুলো ভারতের চিকেন স্নেক এবং সেভেন সিস্টার রাজ্যগুলোকে দখল করার স্বপ্ন দেখছে। এটাকে অনেকে দিবা স্বপ্ন বলছেন। এই সুযোগে তারা হিন্দুদের ওপর আক্রমণ করে ভারতের একটি সামরিক সংঘাতে উস্কানি দিচ্ছে। জানি না এটা তারা কতদূর সফল হবে। দেখুন, একটা বিষয় একটা দেশকে বা একটা জাতিকে বা একটা কিছুকে চেঞ্জ করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে তাদের জন্য সেই রকম কিন্তু পাওয়ার দরকার। আমি জানি না সেই নেলসন ম্যান্ডেলার উক্তি নিজেরাই কিভাবে বাংলাদেশিরা পূরণ করছে। নেলসন ম্যান্ডেলা কি বলেছিলেন? যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাদের শিক্ষা বন্ধ করে দাও। এরা তো নিজেরাই শিক্ষা বন্ধ করে দিয়ে নিজের জাতিকে নিজেরাই নষ্ট করছে। আপনারা একটু ভেবে দেখবেন আমার কথাটা। চলুন আমি একটা প্রশ্ন করছি আপনাদেরকে। দেখুন, ভারতের পরিকল্পনা কি? বন্ধুরা, ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর অঞ্চলের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো দাবি করছে যে ভারতের উচিত রংপুরের একটি অংশ হয় দখল করা নতুবা লিজ নেওয়া, যাতে আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা স্থায়ী হয়। কিন্তু এটা সরকারিভাবে কোনো স্বীকৃত কোনো কথা না। এটা বর্তমানে বাংলাদেশি কিছু র্যাডিক্যাল মনোভাবাপন্ন মানুষ রয়েছে, তারাই বিষয়টা বলছে। দেখুন, গত 1 বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ক্রমশ যুদ্ধাভ্যাস চলছে এবং বর্ডারের কাছাকাছি পুরনো এয়ারবেসগুলো পুনরায় সচল করা হচ্ছে। দুদেশেই করছে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রীও গত বছর সিগন্যাল দিয়েছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে রংপুর নিয়ে ভারতকে আবার ভাবতে হবে। এটি মূলত বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য একটি সতর্ক বার্তা, যাতে তারা মৌলবাদী এলিমেন্টদের নিয়ন্ত্রিত করে। ভারত সরাসরি আক্রমণ চায় না কিন্তু, কারণ তাতে আমেরিকার অস্ত্র ব্যবসায় ফায়দা হয়ে যাবে। কিন্তু ভারত তাদের নিজেদের ঘর বাঁচাতে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি এই উগ্রবাদ চলতেই থাকে তবে বাংলাদেশের এখানে ক্ষতি কি? প্রথম বাংলাদেশের ক্ষতি সেটা হলো বাংলাদেশের জিডিপির 7% আসে
রেমিটেন্স থেকে। দেশটি যদি উগ্রবাদী বা জিহাদি তকমা পায় তবে ইউরোপ বা আমেরিকায় বাংলাদেশি কর্মীদের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। আর সেইখানেই কিন্তু ভারতবর্ষের নয়, বাংলাদেশের জিডিপিতে বড় ধাক্কা খাবে। দ্বিতীয় কি হবে? জাতিসংঘে মুখ পুড়বে। কিরকম একটু ব্যাখ্যা করে বলি আপনাকে। দেখুন, বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান আন্তর্জাতিক মহলে যদি রামমূর্তি ভাঙার হুমকি এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর পৌঁছে দেয় বা পৌঁছে যায়, তবে তিনি বিশ্বকে কি জবাব দেবেন? এটা কিন্তু তার কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। দেখুন, ইন্দোনেশিয়ার মতো বৃহত্তম মুসলিম দেশ যদি তাদের মুদ্রায় গণেশের ছবি রাখতে পারে বা রামায়ণকে জাতীয় সংস্কৃতির অংশ করতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না? বন্ধুরা, রংপুরের এই রামমূর্তি কেবল একটি সিমেন্ট বালুর কারখানা বা কাঠামো নয়, এটি একটি দেশের ধর্মনিরপেক্ষতা বা সহনশীলতার পরীক্ষা। ভারত সব সময় প্রতিবেশী দেশের মঙ্গল চায়, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনি বলবেন কেন? কিছু বাংলাদেশি ভাই বোন বলতে পারেন আমাদের তো সবসময় ভারত ক্ষতি চাইছেন। একটা কথা মনে রাখবেন, ভারত যদি সত্যিই বাংলাদেশের ক্ষতি চাইতো তাহলে বাংলাদেশ নামে কোনো দেশ গঠিত হতো না। বাংলাদেশকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলতো, করেনি। এবং আমরা চাই, ভারতীয়রা চান যে ভারতের ছত্রছায়ায় থেকে তারা তাদের মতো শান্তিতে বসবাস করুক, কিন্তু নিজেদের অখণ্ডতার প্রশ্নে কিন্তু তারা কোনো আপোষ করবে না। এটা কিন্তু ভারতীয়দের প্রত্যেকটি মানুষ, 150 কোটি মানুষের প্রত্যেকটি হৃদয়ে রয়েছে। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী যদি উগ্রবাদীদের দমনে ব্যর্থ হয় তবে ইতিহাসের পুনরাবৃত্তি হতে সময় কিন্তু লাগবে না। আপনাদের কি মনে হয় ভারত কি সত্যি শিলিগুড়ি করিডোর রক্ষায় বড় কোনো অপারেশন চালাবে? জানি না, আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের জিওটিক্যালে যদি আরও এই রিলেটেড কোনো ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপনার কাছে এই ভিডিওটি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।